সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। রাতের খাবার গেস্ট হাউসেই পৌঁছে দিতে এলো ভৃগু। কি ব্যাপার ভৃগু, খাবার এখানে দিতে এলে? বাবুর শরীর ভালো নেই বলে রাতে খাবেন না, তাই আপনাদের কষ্ট করে উপরে যেতে না বলেছেন। ও, তা ভৃগু চন্দ্র, আজকের মেনু কি? ওই মুরগির মাংস, ঝিলা মাছের ঝাল আর ভাত। আরে বাস, ভাই অর্জুন, এখানে আসা সার্থক হলো। কতদিন পরে খাচ্ছি মাছটা। লোয়ার অসম ছাড়া কোথাও এই মিষ্টি মাছ পাওয়া যায় না। খেয়ে নিন, খেয়ে নিন। সব মাছ এখন সাগরে চলে গেছে বন্যায় ভেসে ভেসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্জুন ভাই চলে এসো। ঘুম ভাঙল যখন, তখন বাইরে অন্ধকার। ঘড়িতে ভোর 5টা। অর্জুন পোশাক পাল্টে বেরিয়ে এলো। বৃষ্টি নেই, কিন্তু আকাশ জুড়ে মেঘ আর মেঘ। এই সময় সাধারণত আলো ফুটতে শুরু করে। দোলগোবিন্দবাবু বাচ্চা ছেলের মতো ঘুমোচ্ছেন। ওকে আর বিরক্ত করল না সে। মঙ্গলময় বাবুর বিশাল বাড়ির কোথাও আলো নেই। মানুষগুলোর সঙ্গে বাড়িটাও যেন ঘুমিয়ে কাদা। অর্জুন গেটের কাছে এসে যেদিক দিয়ে সেই পুরুষ বা স্ত্রী লোকটিকে যাতায়াত করতে দেখেছিল, সেই দিকে সতর্ক পায়ে হাঁটতে লাগল। গাছগুলো ভিজে ঢোল হয়ে আছে। সরু ঘাসের পথ দিয়ে অনেকটা ঘোরাঘুরি করেও সন্দেহজনক কিছুর দেখা তো দূরের কথা, কোনো মানুষ অবধি চোখে পড়ল না। অথচ বৃষ্টির মধ্যেও এখান থেকেই মানুষ বেরিয়েছে, এসেছে। অর্জুনের স্থির ধারণা, কাল রাতে ওই বর্ষাতি পড়া লোকটাও গেট পেরিয়ে বাগানের দিক দিয়েই ঢুকেছিল, কিন্তু তাদের কোনো চিহ্ন এখন এখানে নেই। নিঃশব্দে বাগান পেরিয়ে এসে অর্জুন দেখল মানুষ সমান তারের বেড়ার ওপাশে চাষের ক্ষেত, তারপর নদী। নদীর জল এখন চাষের ক্ষেতের অনেকটা গ্রাস করেছে। জল যদি আরও বেড়ে যায়, তাহলে নির্ঘাত মঙ্গলময়বাবুর বাড়িটা রক্ষা পাবে না। মঙ্গলময়বাবু তার জীবন বিপন্ন ভেবে সাহায্য চেয়েছিলেন, কিন্তু বিপদ কোন দিক থেকে আসবে তা তিনি জানেন না। ওই নদীও তো তার বিপদের কারণ হতে পারে। ফেরার সময় অর্জুন রাস্তা বদলাল। ঘাসের পথ দিয়ে না এসে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জল চপচপে গাছের ডালের জন্যে চলতে অসুবিধে হচ্ছিল। সে খুব সতর্ক হয়ে প্রায় নিঃশব্দে চলছিল। খানিকটা এগোতেই ত্রিপলটা চোখে পড়ল। ঘন ঝোপের মাঝখানে ত্রিপল টাঙানো। সে চুপচাপ দাঁড়িয়ে রইল 5 মিনিট। ওই সময় পাতার আওয়াজ হলো। তারপরই লোকটাকে দেখতে পেল অর্জুন। নেংটি ইঁদুরের মতো দেখতে, হাফ প্যান্ট আর গেঞ্জি পরা, মুখ ভর্তি দাড়ি কোঁপ, আন্দাজ 4-4.5 ফুটের বেশি লম্বা নয়। হাতে একটা থলি। ঘাসের পথ থেকে জঙ্গল সরিয়ে ত্রিপলের ছাউনির সামনে এসে দাঁড়ালো সে। বাবা, এনেছি। আমি ঢুকবো নাকি আপনি আসবেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এবার যে লোকটি ছাউনির নিচ থেকে বেরিয়ে এলো, তাকে বৃদ্ধ বলা যায়। ছোটখাটো চেহারা, কাঁধ ছোঁয়া বাবরি চুলে রূপোর ঝিলিক, দাড়িগোঁফো সাদা হয়ে গেছে, কিন্তু শরীরের গঠন বলছে লোকটা বেশ শক্তিশালী। ওর পরনে লাল কাপড়, ঊর্ধ্বাঙ্গে লাল ফতুয়া, কপালে বিশাল লাল তিলক, গলাটাও 5 খাই। কোথায় গাঁজা খেয়ে পড়েছিলে? এত দেরি হলো কেন? আরে বাবা, বৃষ্টি না থামলে আসবো কি করে? এই নিন। একটা প্যাকেট এগিয়ে দিল বামন লোকটা। প্যাকেট খুলল বৃদ্ধ। একটা মাঝারি সাইজের দিশি মদের বোতল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। পাঁকে পড়ে এসব খেতে হচ্ছে। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তবে আর বেশি দিন নেই। আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি বাবা। বাইরে থেকে তো সাপ্লাই আসছে না। তবে হ্যাঁ, ওই নৌকাটা নিয়ে এসেছি, যেমনটি আপনি বলেছিলেন। খাদ্যদ্রব্য?
আরে সব দোকান তো বন্ধ। শ্মশানের যে চণ্ডালের ঘর থেকে এটা গেড়িয়েছি, তার কাছে ছিল শুধু পান্তা ভাত। তা আপনার জন্য সেটা আনা যায় নাকি? ছাই হয়ে যাবি নাকি? নাকি বলবো গলাটা টিপে দিতে? আরে আমার কি দোষ বলুন তো? আচ্ছা দাঁড়ান, দেখি কি করা যায়। এখন থাক, কিছু মাংস রয়ে গেছে, তাই দিয়ে সকাল বেলাটা চালিয়ে নেব। ওই ভৃগু ব্যাটার সঙ্গে তো ভাব করেছিস, বেলা হলে ওর থেকে কিছু চেয়ে নিস। ওই, তোর বউ কোথায়? তাকে তো কই দেখছি না। আপনার এখানেই তো থাকার কথা ছিল। ঘুমানোর আগে আমার পা টিপে দিচ্ছিল, ঘুম ভাঙতে দেখি নেই। এই মেয়ে ছেলে তোর হাত ছাড়া হলো বলে আমাকে বলছে ভৈরবী করে নিতে। সেই ভালো, তাই নিন তাই নিন। আমি আর ওই বোঝা বইতে পারছি না। তা পারবে কেন? বাপের বাড়ি থেকে যখন ভাগিয়ে এনেছিলে তখন কত লম্বা লম্বা বাক্যি ছেড়েছিলে। হরিদ্বারে আশ্রম আছে, রুদ্রপ্রয়াগে ডেরা আছে, সব ভাঁওতা। ওপাশের ঘাসের রাস্তা থেকে একটি স্বাস্থ্যবতী মহিলা কথাগুলো বলতে বলতে হাতে থলে নিয়ে ত্রিপলের সামনে দাঁড়ালো। ভাগ্যিস মিথ্যে বলেছিল, সত্যি হলে তো এখন তোকে খুঁজে পাওয়া যেত না। হাজার হাজার মানুষের মতো তোকেও খুঁজে কেউ পেত না। থলেতে কি আছে? আমার পিন্ডি, তোমাকে গেলাতে হবে না। ত্রিপলের ছাউনির তলায় ঢুকে গেল মহিলা। যাক বাবা, সমস্যার সমাধান হয়ে গেল, বাঁচা গেল। মুখটা পোড়া কাঠ, কিন্তু মনে মৌচাক। বোতল থেকে খানিকটা মুখে ঢেলে কয়েক সেকেন্ড স্থির হয়ে থেকে ধীরে ধীরে গিলে ফেলল বৃদ্ধ। তোর সঙ্গে ভৃগুর কথা কবে হবে? মিছিমিছি দেরি হয়ে যাচ্ছে। আর কি করে হবে? আপনি তো বলেই খালাস। ওই যে সোনার লতা নামের মেয়ে মানুষটা দিনরাত বড়গিন্নির গা ঘেঁচে ঘেঁচে থাকে, তা সে থাকতে কিছু হবার যোগ আছে নাকি? সে যাতে না থাকে তার ব্যবস্থা কর। তো কি ব্যবস্থা করব? ভেবে বলবো। তুই নৌকা নিয়ে চলে যা, একটা মুরগি আর বড় বোতল নিয়ে আয়। এনে এনে টাকা নে। এখন আমি সাধনায় বসবো, তেনাদের সঙ্গে কথা বলতে হবে। ও, তা বউকে কি বলবো যে ভেতরে যেন না থাকে? তুই নিজের চরকায় তেল দে, যা তাড়াতাড়ি আসিস। বামন দ্রুত মিলিয়ে গেলে বৃদ্ধ বোতল নিয়ে ছাউনির তলায় চলে গেল। বাইরে থেকে ভিতরটা দেখা যায় না। কিছুক্ষণ পরে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। ওগুলো যে প্রেত ডাকার মন্ত্র তা বুঝতে পারছিল অর্জুন। অন্ধকার গর্ভে জাগ্রত নিশীতে উদ্ভাসিত ভূত পিশাচ বেষ্টিত আগচ্ছ আগচ্ছ দিগ্বিদারি শব্দে প্রকাশায় ভট। হঠাৎ দূরে শেয়াল ডেকে উঠল। গাছে গাছে পাখি ডানা ঝাপটা দিয়ে ডেকে উড়ে গেল। চারিদিকে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে গেল। অর্জুনের মনে হলো আর এখানে অপেক্ষা করা উচিত হবে না। পা বাড়ালো সে। মঙ্গলময় বাবুর জ্বর এসেছে, বিছানা থেকে নামতে অবধি পারছেন না। খবরটা ভৃগু দিল গেস্ট হাউসে ব্রেকফাস্ট পৌঁছে দিতে এসে। ডাক্তারবাবুকে খবর দিয়েছো? ডাক্তার তো থাকেন পাশের গ্রামে, আসার পর তো এখন বন্ধ। ক্যালপল বা ক্রোসিন বাড়িতে থাকলে খাইয়ে দাও। বড়বাবু হোমিওপ্যাথি ওষুধ ছাড়া খান না। মদ্যপান করেন না? ওর কাকা খুব মদ খেতেন, বাবা অল্প স্বল্প। ওর মা ওকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন, তাই কখনো ছুঁয়েও দেখেননি। আচ্ছা ভৃগু, যে রাতে এখানে এসেছিলাম তখন লোক দুটো বলেছিল এই বাড়িতে ভয়ঙ্কর কুকুর আছে, একটা না দুটো। কাল রাতে তো তাদের দেখিনি, আমরা তো অন্ধকারেই ফিরেছিলাম। সত্যি কথা বলছি বাবু, দুটো কুকুর ছিল, বিশাল চেহারার কুকুর। মাস ছয়েক আগে
ভোরবেলা দেখা গেল দুটো কুকুরই একেবারে আম গাছের তলায় মুড়ে কাঠ হয়ে পড়ে আছে, গলা টিপে খুন করা হয়েছে। ওদের মাটিতে পুঁতে দেওয়ার পরে বড়বাবু বললেন খবরটা যেন বাইরের লোকে জানতে না পারে। সবাই ভেবে নেয় রাতে কুকুর বাগানে ছাড়া থাকে, তাই ওই চোর টোর ঢোকে না। কথাটা কাউকে বলবেন না যেন। ও আচ্ছা। আর এই স্বর্ণলতা, ইনি মনে হয় এই গ্রামের মেয়ে নন। নয় তো, কোকড়াঝাড়ের মেয়ে, পেশায় নার্স। বড়বাবু পছন্দ করে নিয়ে এসেছে। এর বেশি জিজ্ঞাসা করবেন না বাবু, আমি চললাম। চলো অর্জুন, তাড়াতাড়ি খেয়ে নিয়ে খালের অবস্থাখানা দেখে আসি। এই বন্দি দশায় থেকে থেকে হাঁপিয়ে উঠেছি ভাই। দুজন বেরিয়ে পড়ল খালের অবস্থা দেখতে। হঠাৎ ভৃগুকে কুকুর দুটোর বিষয়ে কেন প্রশ্ন করলে? দেখতে পাইনি বলে। চেপে যাচ্ছ। সকালে যে গল্পটা আমাকে করলে তাতে রাতে কুকুর ছাড়া থাকলে বাগানের এক কোণে বুড়োটা জমিয়ে থাকতে পারতো না। হ্যাঁ, কুকুর ওর 12টা বাজিয়ে দিত। তা দেয়নি মানে কোনো কুকুর বাড়িতে নেই। কি তুমি এটাই তো ভেবেছিলে? স্বীকার করছি, আপনি প্রকৃত মিথ্যে সন্ধানী। থ্যাংক ইউ। এখন বৃষ্টি নেই, কিন্তু আকাশ থেকে মেঘ না সরায় সূর্যের দেখা নেই। ওরা হাঁটতে হাঁটতে খালের ধারে পৌঁছতেই দোলগোবিন্দবাবুর চোখ বড় বড় হয়ে গেল। সর্বনাশ! এ কি দেখছি? অর্জুন দেখল খাল এখন একেবারে নদী হয়ে গিয়েছে। প্রবল বেগে স্রোত বইছে। এর মধ্যে একটি মৃতদেহ নিয়ে লোকজন এসেছিল। খাল পেরিয়ে শ্মশানে যেতে না পেরে খানিকটা দূরে এপারেই দাহকার্যের ব্যবস্থা করেছে। সাঁকোরার কোনো চিহ্ন নেই। কি করে ওপারে যাবে? গিয়েও তো লাভ হবে বলে মনে হচ্ছে না। কেন? খালের ওপারে কয়েকজন লোক দাঁড়িয়ে জল দেখছিল। ওই দিকটা একটু উঁচু। দেখুন তো, বাঁদিকের লোকটা স্টেশন মাস্টার কিনা। চোখের উপর হাত রেখে ঠাউর করার চেষ্টা করলেন দোলগোবিন্দবাবু। তারপর উত্তেজিত হয়ে উঠলেন, হাত নাড়তে লাগলেন তিনি। মাস্টার! ও মাস্টার! মাস্টার! এই যে এদিকে মাস্টার! খালের দূরত্ব অতিক্রম করে আওয়াজ পৌঁছচ্ছিল না ওপারে, কিন্তু একটা লোককে লাফাতে দেখে স্টেশন মাস্টার হাত নাড়ল। আপনার কথা শুনতে পাবে না। তখন অদ্ভুত একটা কাণ্ড করলেন দোলগোবিন্দবাবু। হাতের বুড়ো আঙুলার তর্জনীর মাঝখানে ঠোঁট নিয়ে ট্রেনের মতো চলতে লাগলেন। ইঞ্জিনের শব্দটা শুনতে পেল শুধু অর্জুন, কিন্তু আশ্চর্য ব্যাপার, তা দেখে ওপার থেকে স্টেশন মাস্টার হাত নাড়তে লাগলেন। 2 হাত দিয়ে চিহ্ন আঁকলেন তিনি। তার মানে ট্রেন চলছে না। হ্যাঁ, কি করবে ভাই তাহলে? আপনি তো জলে পড়ে নেই, খাওয়া দাওয়াও মন্দ হচ্ছে না। চলুন ফিরে যাই। আসলে কি জানো, আরো বাড়িতে অযথা পড়ে থাকতে একটু ভালো লাগে না। অযথা বলছেন কেন? মিথ্যের সন্ধান করুন, সময় কেটে যাবে। বলছো? অর্জুন জবাব দিল না। অর্জুনের চোখ আটকে গেল ভোরে দেখা সেই বামুন লোকটির দিকে। খালের তীব্র স্রোত সামলে ছোট্ট নৌকায় চেপে এপারে আসছে লোকটা। নৌকা না বলে ডিঙি বলাই ভালো। লোকটার শরীরের সঙ্গে মানিয়ে গিয়েছে চমৎকার। এপারে এসে তীর ধরে সে এগিয়ে নিয়ে যাচ্ছিল ডিঙিটাকে। আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ওকে রাজি করান ওপারে নিয়ে যেতে। ঠিক বলেছ, যাই ওকেই বলি। ও ভাই, ও ভাই, এই যে এদিকে। আচ্ছা, কি হলো? ডাকছেন কেন? আমাদের ওপারে পৌঁছে দেবে? যা টাকা লাগবে তা দেবো। না না, 3 জন চাপলে এটা ডুবে যাবে, পারবো না। আরে এক এক করে পার করে দাও তাহলে। টাইম নাই। একটু যদি কষ্ট করে ভাই। তা বলি, যাবেন কোথায়? ট্রেন ধরবো। কথাটা বলেই সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেলেন দোলগোবিন্দবাবু। হঠাৎ তার মনে পড়ল, যাচ্ছলে ট্রেন বন্ধ, তা তো খেয়াল ছিল না। ট্রেন এলে তো ধরবেন। ও পাশে নাকি রেল লাইনের ওপর দিয়ে জল বইছে, ব্রিজ ভেঙে গেছে। দাদু,
ওপারে গিয়ে কোনো লাভ হবে না। ও, তা তুমি যাচ্ছ কোথায়? ওই বাজার করে নিয়ে এলাম, নিয়ে গেলে তবে তো রান্না হবে। যাই, হ্যাঁ। কাছে এসে অর্জুন কথাগুলো শুনছিল। ডিঙির খোপে 4টে ব্যাগ রাখা আছে। এত বৃষ্টিতেও দিশি মদের দোকান খোলা পেলে? আ- আপনি কি করে জানলেন? সবাই পায় না, আমার এই ভাইটি পেয়েছে। আশ্চর্য ক্ষমতা, তাকালেই বুঝতে পারে আড়ালে কি লুকোনো আছে। বুঝলে? শোনা মাত্র লোকটা ডিঙি চালু করলো, যতটা সম্ভব গতি বাড়িয়ে চেষ্টা করলো দূরে চলে যেতে। তুমি দেখছি ওকে বুঝতে পেরেছো। আপনিও তো পেরেছেন। দেখো, আমি ভেবে দেখলাম ওই সত্য সন্ধান আর মিথ্যে সন্ধানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সত্যের সন্ধান পেলে যেমন মিথ্যেটা ধরা পড়ে যায়, তেমনি মিথ্যের সন্ধান পেলে সত্য বেরিয়ে আসে। তবে তুমি ভাই গ্র্যাজুয়েট, আর আমি ক্লাস 6-এর ছাত্র। চলো। হ্যাঁ, চলুন। আমাদের এবার মঙ্গলময় বাবুকে দেখে আসা উচিত। বাড়ি ফিরে মঙ্গলময় বাবুকে দেখতে গেল ওরা। ভদ্রলোক নিজের ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, মুখ চোখ লাল। অর্জুন চেয়ার টেনে নিয়ে পাশে বসল। ওষুধ খেয়েছেন? এই দুর্যোগে ডাক্তার পাওয়া যাচ্ছে না, আমার কাছে যা ছিল তাই খেয়েছি। আপনি তো আবার হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না। অনেক দিনের অভ্যেস তো। বাঁধালেন কি করে? কি করে জানবো? আপনাকে ডেকে এনে কি বিপদে ফেললাম। না না, বিপদ আমাদের নয়, আপনার। সেটা তো এখনো কাটেনি। হুম, আপনি কি গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন? হ্যাঁ। ছাতা নিয়ে যাননি? না, আমি বর্ষাতি ব্যবহার করি। ও, তাহলে ভিজলেন কি করে? ভিজে গেলাম। কিছু যদি মনে না করেন, খুব কি প্রয়োজন ছিল ওই বৃষ্টিতে বেরোনোর? হ্যাঁ, খবর পেয়েছিলাম পোড়ো মন্দিরে একজন সন্ন্যাসী এসে 2 দিন ধরে আছেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেখানে আমাদের দেখেছেন? হ্যাঁ। ওই সন্ন্যাসীকে চিনতে পারলেন? না। অর্জুন হাত বাড়িয়ে ওর কপাল স্পর্শ করল। আন্দাজে বুঝল জ্বর অন্তত 102-এর নিচে নয়। উঠে দাঁড়ালো সে। আমার মনে হয় এখনই ক্রোসিন জাতীয় ওষুধ খাওয়া দরকার। এখানে ওষুধের দোকান নেই? আছে। তাহলে বিনা ওষুধে থাকবেন না। বাবুর জ্বর বেড়েছে, ওদিকে স্বর্ণলতাদির খুব শরীর খারাপ হয়েছে। দরজার ওপাশে দাঁড়িয়েছিল ভৃগু। এগিয়ে এসে দাঁড়ালো সে। সে কি? তার কি হলো? ওই বাহ্যি হচ্ছে, কয়েকবার গিয়েছেন। ঘুম থেকে উঠে ঠিক ছিল, জলখাবার খাওয়ার পর থেকেই বিছানা আর বাথরুম করছে। তোমার বাবু ওষুধ খেয়েছেন? বড়বাবু তো ট্যাবলেট খাওয়া একেবারেই পছন্দ করেন না। আমি তো ব্যাচেলার মানুষ, তো ছোটখাটো অসুখে পড়লে নিজের চিকিৎসা নিজেই করতে হয়। তাই যখন বাইরে যাই ঝোলায় কয়েকটা ওষুধ রাখি। জ্বর এবং পেট খারাপের ওষুধ আমার সঙ্গেই রয়েছে, যদি কাজে লাগে তাহলে নিতে পারেন। না, থাক, আমি ঠিক হয়ে যাব। ওই ওষুধ বরং স্বর্ণলতাকে দিন। ও অসুস্থ হয়ে থাকলে আমার স্ত্রী খুব বিপদে পড়বে। বিপদ তো শুরু হয়ে গিয়েছে বড়বাবু। স্বর্ণলতা দিয়ে ওকে জল খাবার খাইয়েছিলেন, তারপরে আর ওই ঘরে যেতে পারেন। উনি কাপড় চোপড় আর শরীরে রাখেননি। হোমিওপ্যাথি ওষুধ যা রোজ খান, তাও খাওয়ানো হয়নি। মাথা চাপড়াতে লাগলেন মঙ্গলময় বাবু। তারপর উঠে বসতে চাইলেন। এখানে ওর সেবার জন্য কোনো মহিলা পাওয়া যাবে না? এমনিতে পাওয়া যায় না, দেখি, খোঁজ করে দেখি। দুপুরের খাবার দেওয়ার সময় পাওয়া গেছে। বাহ, খুব ভালো। গ্রামের কেউ? না, এই স্বামী স্ত্রী। বলছে নদীর ধারে যে সন্ন্যাসী এসেছেন, তাকে দেখতে এসে জলের জন্য আটকে গিয়েছে। কি বলবো বাবু,
স্বামীটা যত বেটে বউটা তত লম্বা। বড়বাবুকে বলে বউটাকে 2-3 দিনের জন্য ঢাকা হয়েছে। স্বর্ণলতাদি যতদিন অসুস্থ থাকবেন ততদিন ওর কাছে থেকে জেনে কাজ চালিয়ে নেবে। দিন পিছু 200 টাকা নেবে। তা বড়বাবু তাতে রাজি হয়েছেন। স্বর্ণলতা ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছেন, তবে খুব দুর্বল। তোমার বড়বাবু নিশ্চয়ই ওষুধ খাননি? না। কি জেদি লোক! একটা বেঁটে স্বামীটা কোথায়? নদীর ধারে চলে গেছে। খাওয়ার পর দোলগোবিন্দবাবু যখন গড়িয়ে নিচ্ছিলেন তখন অর্জুন একটু বের হলো। একটু ঘুরপথে জঙ্গলের আড়াল সরিয়ে সে পৌঁছে গেল ভোরবেলায় দেখা ত্রিপলের ছাউনির কাছে। পাখির ডাক ছাড়া কোনো শব্দ নেই। বুনো ঝোপের আড়ালে দাঁড়িয়ে অর্জুন অনেকক্ষণ অপেক্ষা করল। সেই লাল বস্ত্র পরা বৃদ্ধের সারা শব্দ পাওয়া যাচ্ছে না এখন। অর্জুন একটা নুড়ি তুলে ছাউনির ভিতর ছুঁড়ে দিল, কিন্তু প্রতিক্রিয়া কিছু এলো না। হয় বৃদ্ধ গভীর ঘুমে আচ্ছন্ন, না হয় এখন এখানে নেই। ঠিক তখনই একটা ছোট্ট শেয়ালকে দেখতে পেল সে। জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে ত্রিপলের ছাউনির ভিতরটা লক্ষ্য করছে। তারপর চট করে ভিতরে ঢুকে যেতেই অর্জুন নিঃসন্দেহ হয়ে এগিয়ে গেল ত্রিপলের দিকে। তার পায়ের আওয়াজ পেয়ে বেরিয়ে এলো শেয়াল, দুদ্দার করে পালিয়ে গেল জঙ্গলের দিকে। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ছাউনির ভিতরটা বেশ গোছানো। বিছানা আছে, রান্নার ব্যবস্থার সঙ্গে মদের বোতলও পড়ে আছে। একটা মাঝারি সাইজের মরার খুলি, মানুষের কনুই থেকে কবজি পর্যন্ত হার, 2টো লাল জামা, লুঙ্গি, 2টো বড় ব্যাগ পড়ে আছে একপাশে। মাথার উপর যেমন ত্রিপলের ছাউনি, মাটির উপরেও ত্রিপল বিছানো। এই ভয়ঙ্কর বৃষ্টিতেও ভেতরটা তেমন ভেজেনি। ব্যাগ 2টো খুলে দেখার কথা ভাবল অর্জুন। একটি ব্যাগের চেহারা বেশ আধুনিক, সেটা তুলতেই বোঝা গেল ভেতরে ভারী জিনিস রয়েছে। তখনই নজরে পড়ল ব্যাগের হাতল থেকে লাগেজ ট্যাগটা খোলা হয়নি। সাধারণত প্লেনে ওঠার আগে এই ধরনের ট্যাগ হ্যান্ড লাগেজের হাতলে আটকে দেওয়া হয়। ট্যাগটা এয়ার ইন্ডিয়ার, ফ্লাইট নাম্বার লেখা আছে, কিন্তু সেই ফ্লাইট কোথা থেকে কোথায় এসেছে তা অর্জুনের বোধগম্য হল না। ব্যাগটার চেনের শেষে ছোট্ট তালা ঝুলছে। ভিতরে কি আছে দেখতে চাইলে ভাঙতে হবে তালা। দ্বিতীয় ব্যাগটা সাধারণ, চটের তৈরি। মুখ খুলতেই শাড়ি, জামা ইত্যাদি দেখতে পেল সে। তারপর একটা ছোট্ট প্লাস্টিকের গোল বাক্স হাতে উঠে এলো। বাক্সের মধ্যে খানিকটা সিঁদুর ছাড়া আর কিছু নেই। বাক্সটা পকেটে ভরে বাইরে বেরিয়ে আসতেই ধপ করে একটা নারকোল প্রায় পায়ের কাছে এসে পড়ল অর্জুনের। সে চোখ তুলতেই স্যাঁত করে অন্য কাছে সরে গেল হনুমানটা। ওটা যে একটা হনুমান তাতে কোনো সন্দেহ নেই, যদিও স্পষ্ট দেখা যায়নি। কিন্তু তাকে লক্ষ্য করে নারকোল ছুঁড়ল কেন ওই প্রাণীটা? এটা কি ওর স্বভাব? মঙ্গলময় বাবুকে লক্ষ্য করে যে 2টো নারকোল নেমে এসেছিল গাছ থেকে, সেটাও কি এরই কীর্তি? অর্জুন ঘাসের রাস্তায় নেমে এলো। পশু পাখিদের ট্রেনিং দিয়ে অপরাধ করার এমন ঘটনার কথা বইতে পড়েছে সে, কিন্তু ওই হনুমানটাকে ট্রেনিং দেওয়ার সময় পেল কি করে? ত্রিপলের ছাউনির নিচে যারা আস্তানা গেড়েছে তারা তো বাইরে থেকে এসেছে। তাহলে ক্রমশ বাগান ছাড়িয়ে এলে দূরে নদী দেখতে পেল অর্জুন। তখনই তার মনে পড়ল লাল পোশাক পরা বৃদ্ধ লোকটি বামনকে জিজ্ঞাসা করেছিল নৌকা এনেছে কিনা। তাহলে কি বৃদ্ধ সেই নৌকায় চেপে কোথাও গিয়েছে? দূর থেকেই বোঝা যাচ্ছে নদীর জল তীব্র বেগে বয়ে যাচ্ছে। এপাশে মাঠের অনেকটাই এখন নদীর কবলে। এরকম নদীতে সচরাচর কেউ নৌকা চালায় না। তাছাড়া বামনের ডিঙিকে তো আর নৌকা বলা যায় না। ডান দিকের পাড় ধরে ডিঙিটাকে আসতে দেখল অর্জুন। 2টো লোক বসে আছে, একজনের হাতে বৈঠা। বাগানের যেদিকটা নদীর কাছাকাছি সেই দিকে এসে ডিঙি থামল। দুজনেই ডিঙি থেকে নামল। তারপর একটা গাছের গায়ে ডিঙিটাকে দড়ি দিয়ে বাঁধল। তারপর বামন
একটা বোঝা মাথার উপর তুলে সামনে হাঁটতে শুরু করলো। পিছনে লাল পোশাক পরা বৃদ্ধ ডান হাতে ব্যাগ, বাঁ হাতে লম্বা চিমটি জাতীয় কিছু নিয়ে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে আসছিল। অর্জুন দ্রুত যতটা সম্ভব আড়ালে চলে গেল। সে মাথার উপর তাকিয়ে দেখল এদিকে কোনো নারকোল গাছ নেই। মাত্র 10 হাত দূর দিয়ে ওরা বাগানে ঢুকল। ঢুকেই বৃদ্ধ সতর্ক চোখে চারপাশে তাকালো। আচমকা হাঁক দিল বামন। বমকালি! এই, চুপ! নিঃশব্দে ওদের অনুসরণ করলো অর্জুন। ত্রিপলের ছাউনির কাছে পৌঁছে গেল ওরা। যা, গিয়ে খোঁজ নিয়ে আয়, সব ঠিক আছে কিনা। পই পই করে সব শিখিয়ে দিয়েছি, তবু মেয়ে মানুষ বলে কথা। যা। বলছি কিছু খেয়ে নিলে হতো না? যজ্ঞ শেষ হওয়ার আগে খাওয়ার কথা ভুলে যা। আরে বা, যোগ্য তো আপনি করবেন। আমি সারাদিন ধরে জল ভেঙে সব কিছু জোগাড় করে দিয়েছি, কিন্তু আমি তা যোগ্য করব না। বলছি শুনুন না, খুব খিদে পেয়েছে মাইরি। আহ, ওইসব শব্দ ব্যবহার করতে কতবার নিষেধ করেছি তোকে? আমার অবাধ্য হলে ওই হনুমানটাকে গাছ থেকে নামিয়ে তোকে গাছে পাঠিয়ে দেব। বামন লোকটি ঘন ঘন হাত জোর করে মাথা নোয়াতে লাগলো। বৃদ্ধ একটু নরম হলো এবার। হতভাগা, বললাম খবর নিয়ে আয়। ওই বাড়িতে গেলে তোকে কিছু না খাইয়ে ছেড়ে দেবে। সকাল থেকে কিচ্ছু খাইনি। ওরে পাগল, সকাল আর বিকেলের মধ্যে যে অনেক তফাৎ। যা যা। বামনটি চলে গেল। বৃদ্ধ আকাশের দিকে তাকালো। সামান্য মেঘ থাকলেও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। বৃদ্ধ ত্রিপলের ছাউনির নিচে ঢুকে পড়ল। তারপরই চাপা গলায় বলা কথাগুলো কানে আসলো অর্জুনের। কে ঢুকেছিল এখানে? কে সে? মনে হচ্ছে শিবার গন্ধ পাচ্ছি। নমো কৃষ্ণায় নীলায় শীতিকণ্ঠ নিভায় চ, নমো কালগ্নিরূপায় কৃতান্তায় চৈব নমো, নমো নির্মাংস দেহায় দীর্ঘশ্রু জটায় চ, নমো বিশাল নেত্রায় শুষ্কোদর ভয়ানকায়, নমো পুষ্কর নেত্রায় স্থূলে রম্পে নমো নমঃ, নমো সংস্কৃত মন্ত্র অদ্ভুত স্বরে উচ্চারণ করতে লাগলো বৃদ্ধ, বিকৃত সুরের মতো, যার একটি শব্দও বুঝতে পারছিল না অর্জুন। সে নিঃশব্দে বেরিয়ে এলো ঘাসের রাস্তায়। দূর থেকে দেখতে পেল বামন ভৃগুর সঙ্গে কথা বলছে। ভৃগু মাথা নাড়ছে। ওদের দিকে এগিয়ে গেল অর্জুন। মঙ্গলময় বাবু কেমন আছেন? আগের থেকে জ্বর একটু কমেছে, এখন ঘুমোচ্ছেন। আর স্বর্ণলতা দেবী? তিনি তো বিছানা থেকে উঠতেই পারছেন না, তবে পেটের ব্যথা বোধহয় আগের মতো নেই। ইনি কে? আগে আপনার সঙ্গে নদীর পাড়ে দেখা হয়েছিল, আমি ষষ্ঠী। এর বউ স্বর্ণলতা দিদির জায়গায় কাজে লেগেছে। আচ্ছা, এ তোমাদের কিরকম কাজ ভাই? হ্যাঁ, আমাকে আমার পরিবারের সঙ্গে দেখা করতে দিচ্ছ না? কি করে দেব আপনি বলুন বাবু? বউ এখন কাজে ব্যস্ত, এখন ওকে কি নিচে ডেকে আনা যায়? কতক্ষণ পরে উনি দেখা করতে পারবেন? 15 মিনিট কি আধা ঘন্টা। বাহ, তাহলে তো হয়েই গেল। ষষ্ঠী, আপনার তো খুব খিদে পেয়েছে, পাওয়াটাই স্বাভাবিক। ভৃগু ভাই, আমাদের তো চা দেবে, তার সঙ্গে ওর জন্য কিছু খাবার এনে দাও। ততক্ষণ ষষ্ঠীবাবু আমাদের ঘরে অপেক্ষা করবেন। বলছি, আপনি কি করে বুঝলেন যে আমার খিদে পেয়েছে? আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। আসুন। অর্জুন খেয়াল করলো বেশ ঘাবড়ে গিয়েছে ষষ্ঠী। শেষ পর্যন্ত সসংকোচে ঢুকলো সে। দোলগোবিন্দবাবু বাথরুমে ছিলেন। এই সময় বেরিয়ে এলেন তিনি। ষষ্ঠীবাবু বসুন। ইনি হলেন দোল গোবিন্দবাবু। চেনা চেনা লাগছে। ও, সেই নৌকার মাঝি, তাই তো? তা বাবা, আমরা কি ভূত? দেখা মাত্র পালিয়ে গেলে? আগে ভূত হবেন কেন? ভূতেরা তো বাবা বাছা বলে কথা কয় না। আসলে এই নৌকায় 3 জন উঠলেই না ডুবে যেত, তাই। তাই?
তো এখানে কি মনে করে? আমিই ডেকে এনেছি। ওর খুব খিদে পেয়েছে তো, ভৃগু খাবার আনতে গিয়েছে। তা ষষ্ঠী, থাকা হয় কোথায়? এই এদিক ওদিক বাপের ভিটা আছে ওই নিউ বনগাইগাঁওতে। হ্যাঁ। বউকে নিয়ে এদিক ওদিক থাকেন, তিনি কিছু বলেন না? বলে না আবার? হুম, এই শুকনাঝড় স্টেশনের ওপারে ওই যে গ্রামটা আছে, সেখানে আছি মাস তিনেক। ওই 5-4 মাস খাটি আর কি। তা কোনো মতে চলে যাচ্ছিল। এই দিন 15 হলো, আশার আলো একটু দেখেছি। সব ঠিকঠাক হয়ে গেলে বাকি জীবনটাই নিউ বনগাইগাঁওতে ফিরে গিয়ে পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেবো। হ্যাঁ। ওই ডিঙি অথবা পানসি, ওটা কোথায় পেলে? ওইটা একজনের কাছ থেকে ভাড়া নিয়েছি। খালের জলের যা অবস্থা, ওটা না থাকলে ও ওপারে তো যাওয়াই যেত না। ভাড়া নিতে তো টাকা দিতে হয়। চিন্তামণি আছেন, তিনি টাকা জোগাচ্ছেন। বাবা, এ তো আধ্যাত্মিক কথা বলছি। না, একদম নয়। চিন্তামণি মানে শুধু ঈশ্বর হবেন কেন? এমন মানুষও তো থাকতে পারে যিনি চিন্তা দূর করতে পারেন। কি ঠিক কি না? হ্যাঁ, ঠিকই ঠিকই। কিন্তু খাবার নিয়ে আসছে না কেন? এই এলো বলে, আমরাও তো চা খাইনি। তা ষষ্ঠী, তুমি তো এদিক ওদিক ঘুরে বেড়াও। মানুষ দেখেছো যেমন, ভূতও তো দেখেছো। এই ভর সন্ধ্যায় ওসব কথা বলবেন না বাবু। রাম 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 রাম। দিনভর ঘুমিয়ে এবার তাতে জাগরণের সময় হয়েছে যে। দুবার কপালে হাত ঠেকালো ষষ্ঠী। ঠিক তখনই বড় ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো ভৃগু। 3 কাপ চা, প্লেটে বিস্কিট ছাড়া একটা বড় বাটিতে তেলমাখা মুড়ি আর লঙ্কা রয়েছে ট্রের উপর। মুড়ির বাটিটা ষষ্ঠীর হাতে দিল ভৃগু। একটু পরে আসছে, বেশিক্ষণ যেন আটকে রেখো না। না না, দুটো কথা বলেই ছেড়ে দেবো। ভৃগু চলে গেল। লঙ্কা জিভে ঠেকিয়ে গোগ্রাসে মুড়ি চিবোতে লাগলো ষষ্ঠী। বাপরে বাপ, মন্বন্তরের মানুষ নাকি? না না, তা নয়। সারাদিন কতবার নৌকো ঠেলতে হয়েছে, খুঁজে খুঁজে জোগাড় করে আনতে হয়েছে জিনিসপত্র, তার ধকল নেই। খিদে তো পাবেই, কি তাই না ষষ্ঠী? বটেই তো। আরে এটা পাওয়া যায় তো ওটা পাওয়া যায় না। ওপারের ভাটের হোটেলগুলো জলের জন্য তো আজও বন্ধ, নইলে লাল বাবা নিশ্চয়ই খাওয়াতেন। একদম ঠিক কথা। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো কি? তোমার খিদে পায়, কিন্তু লাল বাবার খিদে পায় না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, উনি সাধারণ মানুষ নন, খুব বড় তান্ত্রিক। ভূত পেট পাখি এমনকি হনুমানও উনার কথা অমান্য করতে পারে না। ছি 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 ছি, এসব কথা তো বলা নিষেধ। আসলে কথায় কথায় বলে ফেললাম। তা বাবুরা, আপনারা এখানে কি কোনো কাজে এসেছেন? আর বলো না ষষ্ঠী, এখানে এসে জলে ফেঁসে গেছি। খবর পেয়েছিলাম এই বাড়ির বাগানটা মঙ্গলময় বাবু বিক্রি করতে চাইছেন। দেখে শুনে কিনবো কিনা ঠিক করতে এখানে এসেছিলাম। ওর সঙ্গে কথাও হয়েছিল, কিন্তু ভদ্রলোক এমন জ্বরে পড়ে গেলেন যে ওর সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সর্বনাশ! এই খবরদার এসব ভুল করবেন না। এই যে গাছপালার জঙ্গল, যাকে আপনি বাগান বলছেন, এখানে অনেক অভিশপ্ত আত্মা বাস করেন। হ্যাঁ, ওই কিনলে ওরা কিন্তু আপনাকে ভোগ করতে দেবে না। ও চিন্তার কিছু নেই, সব গাছ কেটে সাফ করে দেবো। মোটা টাকা পাওয়া যাবে। তারপর ট্রাক্টর এনে নেড়া জমি চাষ করব। থাকার জায়গা না পেলে তারা নিশ্চয়ই অন্য কোথাও চলে যাবেন। সব প্ল্যান করা আছে, সব প্ল্যান করা আছে। অর্জুন দোলগোবিন্দবাবুর দিকে মুচকি হেসে তাকালো। বেশ বললেন বটে ভদ্রলোক। না 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 না, ওরা যেতে পারবে না। সবাই তো বন্দি হয়ে আছে। ওই আপনারা চাষ করলে ওই চাষের জমিতেই ওরা পড়ে থাকবে যতক্ষণ না মুক্তি পাচ্ছে। তুমি এত কথা জানলে কি করে হে? হ্যাঁ, ইস, এসব কথা তো বলা নিষেধ। আসলে চোখের সামনে 3 রাত দেখলাম তো, তাই পেটে আর ধরে রাখতে পারলাম না। অর্জুন দেখল বড় বাড়ি থেকে একটি স্ত্রীলোক বেরিয়ে এসে এদিক ওদিক তাকাচ্ছে। তখনও ষষ্ঠীর মুড়ি শেষ হয়নি।
আমি এখানে। তোমার পরিবার? আজ্ঞে আজ্ঞে, খুব ভালো মেয়ে। হ্যাঁ, দ্রুত মুড়ি শেষ করতে লাগলো ষষ্ঠী। স্ত্রীলোকটি বারান্দায় উঠে এলো। আবার কি হলো? কেন এসেছো? এই সব ঠিক আছে কিনা সেটা জানতে এসেছি। হ্যাঁ, আজ অবধি কোন কাজটা ঠিক করিনি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, মোটেই ঠিক নেই। এই তো বললে ঠিক আছে। আমাকে যা যা করতে বলা হয়েছে তা করেছি, কিন্তু খুব শক্ত ঠাঁই। আর হ্যাঁ, আমি কাল সকালে এখান থেকে চলে যেতে চাই। হনহনিয়ে চলে গেল স্ত্রীলোকটি। যা চলে। ও না থাকলে তো তোমার লস। পেমেন্টটা তো পার ডে হিসেবে। কি বলবো বলুন তো, এই তো হচ্ছে বুদ্ধি। খাচ্ছে দাচ্ছে, দিনে 200 টাকা করে পাবে তবু। আচ্ছা বাবুরা, আপনারা আমার নমস্কার নেবেন। চলে যেতে উদ্যত হলো ষষ্ঠী। ও ভাই, এই ট্রেনের কোনো খবর পেলে? হ্যাঁ, শুনলাম কাল সকাল থেকে চালু হতে পারে। দুর্গা দুর্গা, তা তোমার বউ তো বললো কাল এখান থেকে চলে যাবে। সে গেলে তোমাকেও তো যেতে হবে। দুজনে দিব্যি ওই পানশিতে চেপে খাল পার হতে পারবে। আমার হয়েছে মুশকিল। বাবু, যাওয়া আসা কি আর মানুষের নিজের হাতে থাকে? এই যে বলে গেল চলে যেতে চাই, তা চাইলেই যদি যাওয়া যেত তাহলে তো কত কি হয়ে যেত। আপনারা সব পড়ালিখা মানুষ, আমার চেয়ে আপনারা অনেক বেশি বুঝবেন। যাকে চলি। অর্জুন লোকটার পাশাপাশি হাঁটতে লাগলো বাগানের রাস্তায়। কোন দিকে যাবে? আগে রাত নামছে তো, ওই নদীর পাড়ে গিয়ে একটু আরাম করি। লাল বাবা কোথায়? তিনি আসনে বসেছেন। আচ্ছা, নদীর গায়ে যে পোড়ো মন্দির রয়েছে, সেখানে একজন সন্ন্যাসীকে দেখলাম। তিনি কি লাল বাবা? না 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 না, তিনি তান্ত্রিক নন, তিনি হচ্ছেন মন্দির ঘোরা সন্ন্যাসী। বলে দ্রুত হেঁটে গেট দিয়ে পেরিয়ে গেল ষষ্ঠী। বাপু, তুমি মোটেই নদীর ধারে বিশ্রাম করতে যাচ্ছ না। চোখের আড়ালে গিয়ে অন্য রাস্তা দিয়ে বাগানের পিছনে ঢুকবে। ত্রিপলের ছাউনির নিচে গিয়ে কথাগুলো উগড়ে না দেওয়া পর্যন্ত স্বস্তি পাবে না। কিন্তু প্রশ্ন হলো, তুমি এবং তোমার বউ যদি নিউ বনগাইগাঁওয়ের বাসিন্দা হও, তাহলে এই লাল বাবার সঙ্গে যোগাযোগ হলো কি করে? লাল বাবার ব্যাগে প্লেনের লাগেজ ট্যাগ এখনো আটকানো আছে। এর সরল অর্থ হলো তিনি বাইরে থেকে এখানে এসেছেন। এই প্রশ্নটা অর্জুন ষষ্ঠীকে করলে ওর মনে সন্দেহ ঢুকত, কিন্তু উত্তরটা ওর জানা দরকার। অর্জুন ফিরে এলো গেস্ট হাউসে। দোলগোবিন্দবাবু চুপচাপ বসেছিলেন। ইতিমধ্যে ভৃগু এসে আলো জেলে দিয়ে গিয়েছে। সত্যি বা মিথ্যে জানি না, তবে লোকটা যখন বলে গেল তখন ভোরের আগে ঘরের বাইরে যেও না। ভূতের ভয় পাচ্ছেন নাকি? না। তাহলে চলুন। কোথায়? মঙ্গলময় বাবু এখন কেমন আছেন তা খোঁজ করে আসি। ওর গেস্ট হাউসে আছি, ওরই পাঠানো খাবার খাচ্ছি। খোঁজ না নেওয়াটা অভদ্রতা হবে। তাই বলো? বেশ, চলো। আবার কষ্ট করে এলেন কেন? না না, কোনো কষ্ট হয়নি আমাদের। কেমন আছেন এখন? আপনাদের ওষুধে কাজ হয়েছে। জ্বর নেই বললেই চলে, তবে গায়ে হাতে পায়ে ভয়ঙ্কর ব্যথা, উঠে বসতেই পারছি না। ওটা দিন দুয়েক থাকবে। এখন খেতে ইচ্ছে না করলেও জোর করে খাবেন। অর্জুন কথাগুলো বলতেই চোখের ইশারায় তাকে কাছে ডাকলেন মঙ্গলময় বাবু। অর্জুন ওর মাথার কাছে মুখ নিয়ে গেলে ফিসফিস করে তিনি বললেন, আজ ঘোর অমাবস্যা, আমার খুব ভয় হচ্ছে। কেন? বাঁ হাত নাচছে, সেই সঙ্গে বাঁ চোখ। ঘরের জানলাগুলো বন্ধ রেখেছি, তবু তবু আমি বলি কি, আজকের রাতটা আপনারা এই বাড়ির দোতলার ঘরেই থেকে যান। গেস্ট হাউসে থাকার দরকার নেই। বেশ, আপনি যা চাইছেন তাই হবে। থ্যাংক ইউ। স্বর্ণলতা দেবী কেমন আছেন? দুপুরে বেশ ভালো ছিল বলে শুনলাম, আবার তার পেট ব্যথা শুরু হয়েছে। কি যে সব হচ্ছে তা বুঝতে পারছি না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে তাকে একবার দেখতে পারি? ভৃগু,
বাবু, কালোর মাকে বলো এদের নিয়ে স্বর্ণলতার ঘরে যেতে। ভৃগু এই বাড়ির দাসীকে ডেকে আনলো। তার পেছন পেছন ওরা যে ঘরে ঢুকলো সেখানে বড় সাইজের একটা হ্যারিকেন জ্বলছে। বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে স্বর্ণলতা। শুনলাম ওষুধ খেয়ে ভালো ছিলে, আবার পেটের ব্যথা শুরু হলো কেন মা? জানি না। কি খেয়েছিলে দুপুরে? নুন চিনির জল। টেবিলে একটা গ্লাসে শরবত জাতীয় তরল পদার্থ পোস্টকার্ড চাপা দেওয়া রয়েছে। ওটা খেয়ে তো পেটে ব্যথা হওয়া উচিত নয়। অর্জুন গ্লাসটা তুলে চোখের সামনে আনলো। জল পরিষ্কার। নুন এবং চিনি জলে যদি গুলে যায় তাহলেও নিচে কিছুটা পড়ে থাকে। সেটা ভালো করে দেখতে গিয়ে কালচে গুঁড়ো চোখে পড়ল তার। এই ঘরে কোনো বেসিন নেই। অর্জুন জানালার পাশে গিয়ে সন্তর্পণে জল বাইরে ফেলতে লাগলো। একেবারে তলানিতে এসে সে বাঁ হাতে জলটুকু ঢেলে ভালো করে দেখে বুঝল ওটা ওষুধের অবশিষ্ট নয়, জলে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। তোমার বাড়িতে খবর দেওয়া হয়েছে? জানি না। এই নুন চিনির জল কে দিয়েছিল? একটু দূরে কালোর মা দাঁড়িয়েছিল। অর্জুনের দিকে এগিয়ে এলো সে। আমি? তুমি নিজে নুন চিনি মিশিয়েছিলে? না, নতুন দিদি তৈরি করে দিয়েছিল। আপনার কাছে অ্যান্টাসিড আছে? হ্যাঁ আছে, দিশি জিনিস, জোয়ানের ফুল। সেটা কি? দারুণ পাওয়ারফুল। অল্প একটু জলে গুলে খেলে পেটের সমস্যা উধাও হয়ে যাবে, বুঝলে? সমস্যা মানে এই অ্যাসিডিটির ব্যাপারগুলো আর কি। আপনি যদি কষ্ট করে নিয়ে এসে ওকে খাইয়ে দেন তাহলে কষ্টটা অনেক কমে যাবে। দিদি, তুমি এই গ্লাস ভালো করে ধুয়ে আধা আধি জল নিয়ে এসো। দোলগোবিন্দবাবু এবং দাসী একসঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। চিন্তা করবেন না, কালকেই আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, আপনি তো 24 ঘন্টা মঙ্গলময় বাবুর স্ত্রীর সঙ্গে থাকেন। ওর মুখে দুটো কথা বের হতে না হতেই উনি খেই হারিয়ে ফেলেন। বাকিটা আপনি বুঝতে পারেন? চেষ্টা করি। আচ্ছা, উনি আপনাকে কখনো একজন সন্ন্যাসীর কথা বলেছেন? হ্যাঁ। কি বলেছেন? দুটো কথা, সন্ন্যাসী, তান্ত্রিক, ব্যাস ওইটুকু। আর কথা বাড়ালো না অর্জুন। কিন্তু ষষ্ঠীর বউ এই কাজটা করলো কেন? আজ সকালে এই বাড়িতে ঢুকেই স্বর্ণলতাকে আরো অসুস্থ করার দায়িত্ব তাকে কে দিল? স্বর্ণলতা অসুস্থ হয়ে শুয়ে থাকলে ষষ্ঠীর বউয়ের কি লাভ? বোঝাই যাচ্ছে সে অন্যের নির্দেশে কাজটা করেছে। আর সেই অন্য লোকটি যে লাল বাবা, তাতে এখন কোনো সন্দেহ নেই। ষষ্ঠীকে লাল বাবা খবর নেওয়ার জন্য জোর করেছিল, কারণ তার স্বার্থ ছিল। কি সেই স্বার্থ? ইতিমধ্যে একটি গ্লাসে জল নিয়ে এলো দাসী। তুমি নিজে জল ভরেছ? হ্যাঁ বাবু। দোলগোবিন্দবাবু একটা ছোট্ট কৌটো নিয়ে এলেন। অর্জুন আলতো করে এক ঢোক জল খেয়ে গ্লাসটি দোলগোবিন্দবাবুর দিকে এগিয়ে দিল। নিন। কৌটোর ভিতর থেকে মিছরির মতো দেখতে 2-3টি পদার্থ জলে ফেলে দিলেন দোলগোবিন্দবাবু। এই হলো জোয়ানের ফুল, বুঝলে? পুরীতে পাওয়া যায়। এক গ্লাস জলে মিশিয়ে দিলেই সব সমস্যা দূর হয়ে যাবে। এই নাও, এই নাও, খেয়ে নাও মা। স্বর্ণলতার ঘর থেকে বের হয়েই ভৃগুকে দেখতে পেল ওরা। ভৃগু, মঙ্গলময় বাবুর স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। একটু দাঁড়ান। মনিব ছাড়া কারো কথাও শুনবে না। খুব ভালো, খুব ভালো। ফিরে এলো ভৃগু। আসুন। দরজা বন্ধ ছিল। একবার টোকা দিয়ে সেটা খুলল ভৃগু। কে? ষষ্ঠীর বউ এগিয়ে এলো। ওদের দেখে একটু থতমত খেয়ে গেল সে। ও, কোনো দরকার আছে? বলছি, বাবুরা একটু দেখা করবেন। উনি তো এখন কথা বলতে পারছেন না। জানি জানি, একটা দুটোর বেশি উনি বলতে পারেন না। এখন দেখছি সেটাও বলতে পারছেন না। চুপচাপ শুয়ে আছেন, কিন্তু ঘুমাচ্ছেন না। আমি অনেকবার ডেকেছি, সাড়াই দিচ্ছেন না। অর্জুন স্ত্রী লোকটিকে ভালো করে দেখল। যখন নিচে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তার চেয়ে এখন অন্যরকম দেখাচ্ছে। চুল পরিপাটি করে বাঁধা, চোখে কাজল, ঠোঁটে রং। বয়স যেন অনেকটা কমে গিয়েছে। এটা কি
তোমার শাড়ি? দেখলাম আলমারিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই একটু পরে নিলাম। বেটা ছেলেরা যে শাড়ি চেনে তা জানতাম না। অর্জুন এগিয়ে গেল খাটের দিকে। ভদ্রমহিলা পাশ ফিরে শুয়ে আছেন, চোখ খোলা। শরীর খারাপ লাগছে? মঙ্গলময়বাবুর স্ত্রীর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। হাত বাড়িয়ে ওর কবজি তুলে পালস পরীক্ষা করতে গিয়ে অর্জুন বুঝল গতি খুব দ্রুত, শরীরও বেশ গরম। আপনি নিশ্চয়ই খালি হাতে এখানে আসেননি, ব্যাগ সঙ্গে ছিল তো? কেন, কি দরকার? ঘুরে দাঁড়ালো অর্জুন। ভৃগু ঘরের কোণের টেবিলের দিকে আঙুল তুলল। ওটা ওর ব্যাগ। মহিলা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে টেবিলের সামনে পৌঁছে ব্যাগটাকে আড়াল করে দাঁড়ালো। কে আপনারা? মেয়ে ছেলের ব্যাগে হাত দিতে নেই তা জানেন না? কি আছে ওই ব্যাগে যে দেখাতে ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় পাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি যে ভয় পাবো। তাহলে ব্যাগের সব জিনিস টেবিলের উপরে রাখুন। এবার ব্যাগটাকে আঁকড়ে ধরল ষষ্ঠীর বউ। না, রাখবো না। এই কাজটা করার জন্যে লাল বাবা আপনাকে কত টাকা দেবে বলেছে? কেউ আমাকে কিছু দিতে চাইনি। তাহলে স্বর্ণলতার নুন চিনির জলে যেটা মিশিয়েছিলেন সেটা কার কাছ থেকে পেয়েছিলেন? আমি কিছু মেশাইনি। এই ভদ্রমহিলাকে কি খাইয়েছেন? আমাকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? কারণ কাজটা আপনি করেছেন। আপনি এই বাড়িতে ঢোকার আগে স্বর্ণলতার পেট খারাপ হয়েছিল। সেটা কিভাবে করা হয়েছিল তা এখনো বুঝতে পারছি না, কিন্তু আপনি তো ধরা পড়ে গেছেন। হঠাৎ ষষ্ঠীর বউ মেঝের উপর বসে পড়ে দু হাতে মুখ ঢাকল। অর্জুন তার সামনে হাঁটু মুড়ে বসল। ওই তান্ত্রিক লাল বাবাকে কতদিন ধরে চেনেন? নিশ্চয়ই আগে পরিচয় ছিল, তাই না? হ্যাঁ, আমার মা ওকে চিনতো। আমি তখন ছোট ছিলাম। মা ওকে খুব ভয় পেত, বলতো তান্ত্রিকরা সবকিছু করতে পারে। আপনার মা কি করে ওকে চিনতেন? কি করে চিনতো জানি না, তবে ওই লোককে আমাদের বাড়িতে কয়েকবার আসতে দেখেছি। আমার বাবা মা ওকে খুব খাতির করত। তারপর 3 মাস আগে উনি আমাদের সাথে দেখা করেন। আমাদের অবস্থা দেখে ওর কষ্ট হয়, কথা দেন আমাদের অবস্থা ফিরিয়ে দেবেন। তার কিছুদিন পরে আমার স্বামীকে শুকনাঝাড়ে এসে থাকতে বলেন। আমার স্বামীরে কিছু টাকাও দেন তিনি। সে ওর খুব ভক্ত হয়ে যায়। আমি এই কাজটা করতে চাইনি। উনি ভয় দেখালেন যদি না করি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, আর করলে সারা জীবন আরাম করে থাকতে পারবো। আমার স্বামী জোর করলো খুব। আমি চলে যেতে চাই, আর থাকবো না। এই ভদ্রমহিলাকে আপনি কি খাইয়ে দিয়েছিলেন? লাল বাবা বলেছেন উনি যেহেতু কথা বলতে পারেন না, তাই মাঝে মাঝে সিঁদুর মাখা ঔষধ খাইয়ে দিলে উনি আবার কথা বলতে পারবেন। সবটাই খাইয়ে দিয়েছেন না কিছু থেকে গিয়েছে? না, কিছু নেই। আপনি সত্যি কথা বলুন। বড় বড় চোখে তাকালো ষষ্ঠীর বউ, মুখে কিছু বলল না। আপনার লাল বাবা আর কি করতে বলেছেন? আমি বলতে পারবো না, পারবো না কিছু। অর্জুন চলে এলো দোল গোবিন্দ বাবুর কাছে, হাত ধরে টেনে ঘরের এক প্রান্তে নিয়ে গেল তাকে। আজ রাতে আমাকে এখানে থাকতে হবে। এখানে তো মহিলারা থাকেন, তুমি কি করে থাকবে? এখন আর মেয়ে পুরুষের ভাগাভাগি করে লাভ নেই। আমার সন্দেহ হচ্ছে আজ রাতে এ ঘরে কিছু ঘটবে, সেই কারণেই থাকা উচিত। আপনি গেস্ট হাউসের ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ রেখে শোবেন। আমি একা থাকবো? সেটাই জরুরি। চলুন। রাতের খাবার দিয়ে গেল ভৃগু। ভৃগু, আমাদের একটু দেরি হবে খেতে। তুমি খানিক পরে এসে থালা বাসন নিয়ে যাও। ঠিক আছে। আবার বৃষ্টি শুরু হলো। ভালোই হলো জানলাগুলো বন্ধ করে দিই। বাইরের অন্ধকারটা যেন আজকে আরো কালো লাগছে। অমাবস্যার রাত বলে কথা। কিন্তু ভাই, আমাকে একা এ ঘরে রেখে যাচ্ছ কেন? আপনি একা থাকলে কি অসুবিধে হতে পারে? অসুবিধের আবার কি? ওই মানে একা থাকবো ভাবলেই যাকে ঘরে আলো জ্বেলে রাখবো। না না, ভূত প্রেত নিয়ে চিন্তা করছি না।
দোলগোবিন্দবাবু কথাগুলো বলা মাত্রই একটা নারকোল বারান্দা থেকে ছিটকে ঘরের দরজায় এসে পড়ল। অর্জুন এগিয়ে গিয়ে তুলে নিল সেটা। এই যে আপনার জন্য এসে গেল। আমার জন্যে মানে? হ্যাঁ, কোত্থেকে এলো? যাদের নিয়ে চিন্তা করছেন না তারাই চিন্তা করার জন্য পাঠালো হয়তো। সদ্য ছেঁড়া হয়েছে, নিন নারকেলটা। না 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 ভাই, ও আমার দরকার নেই। ওটা ওর বাইরে ফেলে দাও, বাইরে ফেলে দাও। আচ্ছা, মানে আমি সঙ্গে থাকলে তোমার কি খুব অসুবিধে হতো? এখন অবধি হয়েছে বলে তো মনে হয় না। সুবিধে হয়, কিন্তু তার চেয়ে অনেক সুবিধা হবে আপনি যদি এই ঘরে আরাম করে ঘুমোন। আমি চাইছি সবাই জানুক আমরা রাতে ঘরে আছি। আপনি ঘুমোলে তা বাইরে থেকে জানা যাবে। বুঝছি। বেশ, সবাই জানবে আমরা ঘরে আছি, ঘুমুচ্ছি। তাতে লাভ কি হবে? পরে বলবো, আসুন খাওয়া যাক। খুব দ্রুত খাবার শেষ করে বাথরুমে গেল অর্জুন। তারপর বেরিয়েও এলো কিছুক্ষণের মধ্যে। ভৃগু না জিজ্ঞাসা করলে কিছু বলবেন না, আর যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন টয়লেটে আছি। ওকে তাড়াতাড়ি কাটিয়ে দেবেন। চলি। দোলগোবিন্দবাবুকে কথা বলার সুযোগ না দিয়ে বাইরে বেরিয়ে এলো অর্জুন। দ্রুত অন্ধকারে একটা আড়াল আন্দাজ করে দাঁড়িয়ে পড়ল। এখান থেকে বড় বাড়িতে ঢোকার দরজাটা একদম কাছে। মিনিট চারেক পরে খুলে গেল বড় বাড়ির দরজা। বোঝা গেল ভৃগু বেরিয়ে গেস্ট হাউসের দিকে যাচ্ছে। দ্রুত বড় বাড়িতে ঢুকে পড়ল অর্জুন। তারপর সোজা দোতলায় উঠে পা টিপে টিপে মঙ্গলময়বাবুর স্ত্রীর ঘরের দরজায় চলে এলো। ভিতরে আলো জ্বলছে। উঁকি মারল সে। ষষ্ঠীর বউ মাটিতে বাবু হয়ে বসে আছে দরজার দিকে পিছন ফিরে। বোঝা গেল ভাত খাচ্ছে সে। নিঃশব্দে ঘরে ঢুকলো অর্জুন। তারপর বিরাট আলমারি দুটোর পিছন দিকে চলে গেল। একটা মানুষ কোনো মতে দাঁড়াতে পারে সেখানে, কিন্তু দীর্ঘদিন ধরে ওখানে ঝুল এবং মাকড়সার জাল ছড়িয়ে থাকায় স্বস্তি পাচ্ছিল না অর্জুন। খাওয়া শেষ হলে ষষ্ঠীর বউ থালা আর গ্লাস নিয়ে বাইরে চলে গেল। আড়াল থেকে অর্জুন দেখল মঙ্গলময়বাবুর স্ত্রী সেই একই ভঙ্গিতে শুয়ে আছেন। তার কিছুই করার ছিল না। মঙ্গলময়বাবুকে বললেও তিনি ডাক্তার জোগাড় করতে পারতেন না। ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হতো না। ষষ্ঠীর বউ ফিরে এসে দরজা বন্ধ করল। তারপর মঙ্গলময়বাবু স্ত্রীর পাশে গিয়ে দুবার আলতো স্বরে ডাকল। তারপর নাকের নিচে আঙুল নিয়ে গিয়ে পরীক্ষা করে হাসল, যার অর্থ মানুষটা বেঁচে আছে। হ্যারিকেনের আলো অনেকটা কমিয়ে ষষ্ঠীর বউ মঙ্গলময়বাবু স্ত্রীর পায়ের কাছে গিয়ে বসল। তারপর পাশ ফিরে শুয়ে পড়ল। এই বাড়ির কোথাও ঘড়িতে আওয়াজ হলো। মোবাইলে টাওয়ার নেই, কিন্তু সেটা বের করে সময় দেখল অর্জুন। রাত 11:30। বাড়ির ভিতরে কোনো শব্দ নেই। শব্দ হচ্ছে বাইরের বাগানের কাছে বৃষ্টির শব্দ, সেই সঙ্গে হাওয়ার দাপটে গাছের ডালে ঘষ্টানির আওয়াজ। কাছাকাছি একটা বাজ পড়ল। হঠাৎ মনে হলো কেউ দরজায় টোকা দিচ্ছে। ছোট ছোট দুটো শব্দের পর একটা বড় শব্দ। 30 সেকেন্ডের ব্যবধানে আবার একবার। অর্জুন দেখল ষষ্ঠীর বউ তরাক করে উঠে ডান দিকে চলে গেল। সেখানে একটা বড় বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কান পাতল সে। তৃতীয়বার টোকা পড়তেই সে দরজাটা বেশ কষ্ট করে খুলল। বোঝা যাচ্ছিল ইদানিং দরজাটা ব্যবহার করা হয় না। ভিতরে ঢুকে গেল ষষ্ঠীর বউ। কয়েক সেকেন্ডের মধ্যে ষষ্ঠীর বউয়ের পিছন পিছন যে ঘরে ঢুকল তাকে দেখে একটু অবাক হলো না অর্জুন। সন্ধ্যের সময় বাড়িতে এসে স্বর্ণলতা এবং মঙ্গলময়বাবু স্ত্রীর অবস্থা দেখে আর ষষ্ঠীর বউয়ের কথা শোনার পর তার স্থির ধারণা হয়েছিল লাল বাবা আজ রাতে দেখা দেবেনি, কিন্তু তিনি কোন পথে আসবেন সে ব্যাপারে ধন্দ ছিল। বাড়িতে ঢোকার সদর দরজা বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ। এবার তার মনে হলো যে দরজা দিয়ে ওরা ঢুকলো সেখানে নিশ্চয়ই পরিত্যক্ত টয়লেট রয়েছে। সেই টয়লেট পরিষ্কার করার জন্য যাতে জমাদার আসতে পারে তাই ওপাশে সিঁড়ির ব্যবস্থা রাখা। লাল বাবা বৃষ্টিতে ভিজে গেলেও তার হাতে ধরা ব্যাগটিতে বোধহয় জল ঢোকেনি। লাল বাবা একবার চারপাশে তাকিয়ে নিল।
সব ঠিক আছে তো? হ্যাঁ। তারপর যে দরজা দিয়ে লাল বাবা ঘরে ঢুকেছিল সেই দরজা দিয়ে বেরিয়ে গেল। মিনিট 15 মধ্যে শুকনো লাল ধুতি আর ফতুয়া পরে ব্যাগ নিয়ে ঘরে ফিরে এসে মঙ্গলময় বাবু স্ত্রীর পাশে দাঁড়িয়ে খানিকক্ষণ একটু ঝুঁকে কিছু লক্ষ্য করলো সে। কতটা খাইয়েছিলি? যতটা বলেছেন। তারপর আর কথা বলছে না, তাই তো? হ্যাঁ। এই, কথা বলছে না বলে কেউ সন্দেহ করেনি তো? না না। খুব ভালো, খুব ভালো। খুশি হয়ে ব্যাগ থেকে নানা ধরনের জিনিস বের করে ঘরের মেঝেতে রাখলো লাল বাবা। তারপর একটা আসন পেতে বসে পড়ল। ব্যাগের জিনিসপত্র সামনে সাজাতে লাগলো যত্ন করে। অর্জুন দেখলো একটা মড়ার খুলি, একটা সাঁড়াশি, কতগুলো শেকড়, কতগুলো কাঠের টুকরো। সেগুলো প্লাস্টিকের ব্যাগে আনা বালির উপর চিতার মতো সাজালো। সবশেষে সেই সিঁদুরের কৌটোটাকে দেখতে পেল অর্জুন। মাথার ওপাশে জানলাটা খুলে দে। জল আসবে। যা বলছি তাই কর। ওই খোলা জানলা দিয়ে সে আসবে। জানালা খুলে সরে এলো ষষ্ঠীর বউ। ঘরে এখন বৃষ্টির ছাট আসছে। এবার তুই এখান থেকে যা। কোথায় যাব? আমি যে ঘর দিয়ে ঢুকলাম সেই ঘরে গিয়ে শুয়ে পড়। তোর এখানে থাকার কোনো দরকার নেই। ধীরে ধীরে চোখের আড়ালে চলে গেল ষষ্ঠীর বউ। লাল বাবা পদ্মাসনে বসল। ধূপ জেলে মড়ার খুলির গায়ে জবা ফুল রাখল। তারপর টুকরো কাঠের উপর তরল পদার্থ ঢেলে দেশলাই কাঠি জেলে আগুন ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুনের শিখা উপরে উঠল। ওং হ্রিং বটুকায় আপদুদ্ধারণায় কুরু কুরু বটুকায় হ্রিং ওং। ওং ওং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওং। সেই আগুনের দিকে তাকিয়ে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করতে লাগলো লাল বাবা। অর্জুন দেখল যখনই লাল বাবা মন্ত্র উচ্চারণ করছে তখনই আগুনের শিখা ঊর্ধ্বগামী হচ্ছে, আবার উচ্চারণ থামলেই নেমে আসছে শিখা। এবার মড়ার খুলির গায়ে অনেকটা সিঁদুর বুলিয়ে দিল লাল বাবা। তারপর সাঁড়াশির মুখে শেকড় নিয়ে আগুনের উপর রেখে মন্ত্র পড়তে লাগলো। শেকড় পুড়ে কালো হয়ে গেলে সেটা মড়ার খুলির উপর রেখে আগুনের উপর ধরে খানিকটা মন্ত্র পড়ে উঠে দাঁড়ালো। প্রীতিগণায় নমঃ মায়াময় রূপেণ দর্শনং দেহি স্বাহা। মন্ত্র পড়তে পড়তে মঙ্গলময় বাবুর স্ত্রীর মুখের কাছে খুলিটা নিয়ে গেল। কয়েক সেকেন্ড খুলি ধরে রাখার পর, খুলে যা, খুলে যা, খুলে যা। কথা শেষ হতেই হাতে ধরা সেই খুলিটা ঘষতে লাগলো ভদ্রমহিলার গলায়, মুখে। সঙ্গে সঙ্গে মুখটা টকটকে লাল হয়ে গেল। বেশ কয়েকবার এই পদ্ধতি চলবার পর মঙ্গলময় বাবু স্ত্রীর গলা থেকে অতি কষ্টে শব্দ বেরিয়ে এলো। তারপর ভদ্রমহিলা কিছুক্ষণ ছটফট করে শেষ পর্যন্ত স্থির হলেন। আমার কথা শুনতে পাচ্ছিস? উঠে বস। ভদ্রমহিলা চেষ্টা করলেন কিন্তু উঠে বসতে পারলেন না। চেষ্টা কর। তোর মনের দরজার তালা খুলে দিয়েছি। মহাশক্তি তোর মনে যে তথ্য বন্দী করে রেখেছিলেন, আজ তার মুক্তির সময় হয়েছে। মুখ খোল, বড় করে হাঁ কর। হ্যাঁ, এবার জোরে জোরে বল। বল জয়, জয় মা মহাশক্তি। জয় মা মহাশক্তি। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। বলা মাত্র মোড়ার খুলি নিয়ে লাল বাবা ছুটে গেল খোলা জানলার পাশে। খুলিটাকে জানালার বাইরে নিয়ে গিয়ে অদ্ভুত সব শব্দ উচ্চারণ করতে লাগলো। সঙ্গে সঙ্গে ঝড় জোরালো হলো।
বৃষ্টির শব্দ বেড়ে গেল। বাগানের অন্ধকারের দিকে তাকিয়ে লালবাবা উল্লাসিত হয়ে উঠল। যা, আজ থেকে তোরাও মুক্ত হয়ে গেলি, আর এই বাগানে তোদের থাকার দরকার নেই। তারপর ফিরে এলো খাটের কাছে। বল বল মা, কি কথা শুনেছিলি মহাশক্তির কাছে? আমার আর কিছুই মনে পড়ছে না। ধীরে ধীরে সোজা হয়ে বসলেন ভদ্রমহিলা। অবশ্যই মনে পড়বে। কোথায় রয়েছে কোটি কোটি টাকার ধনরত্ন? বাগানের কোন গাছের নিচে পুঁতা আছে? বল, মনে করে বল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কিছুই মনে পড়ছে না। হয় তুই মিথ্যে বলছিস, নয় মনে করবার চেষ্টা করছিস না। ঠিক আছে, ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তখন বন্ধ ঘরে বসে হোমের আগুন জ্বেলেছিলাম। তুই আমার সামনে এসে বসলি। মনে পড়ছে কিরে? মনে পড়ছে? মাথায় ঘোমটা টানলেন মঙ্গলময় বাবুর স্ত্রী, মাথা নাড়লেন। যখন হোমের আগুন অনেক উঁচুতে উঠেছিল, তখন মহাশক্তি আমার জিভে ভর করে যা উচ্চারণ করেছিলেন তা তোর মনে বন্দী হয়েছিল এতদিন। আমার জিভ উচ্চারণ করেছিল বটে, কিন্তু আমি শুনতে পাইনি। কি ছিল, কি ছিল সেই কথাগুলো? উত্তর দে, নইলে তোর সর্বনাশ হয়ে যাবে। আপনি আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। কেঁদে ফেললেন মঙ্গলময় বাবুর স্ত্রী। অর্জুন আর অপেক্ষা করল না, নিঃশব্দে বেরিয়ে এলো আলমারির পিছন থেকে। তারপর সাঁড়াশিটা তুলে আঘাত করলো লালবাবার ঘাড়ে। অবাক হয়ে ঘুরে দাঁড়াতে গিয়ে পড়ে গেল লালবাবা। লালবাবা উঠে বসার চেষ্টা করলে অর্জুন এবার হাতের দিকে তাকে আঘাত করল। জ্ঞান হারালো লালবাবা। এতক্ষণে ভৃগুর গলা শুনতে পেল অর্জুন। এগিয়ে গিয়ে দরজা খুলে দেখল ভৃগুর পিছনে মঙ্গলময় বাবু এবং কাজের লোকেরা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। আসুন মঙ্গলময় বাবু, আপনি এখন বিপদমুক্ত। আপনি এখানে? আমার স্ত্রী? উনি ভালো আছেন, কথা বলতে পারছেন। এসে দেখুন। এ কি? এ কি? ইনি হলেন সেই লাল বাবা। এ কি? সন্ন্যাসী কাকা? মানে আপনার সেই সন্ন্যাসী কাকা? আপনি ওকে একবারেই চিনতে পারলেন? তাহলে ওর চেহারার পরিবর্তন হয়নি? না, তেমন কিছু হয়নি। কিন্তু উনি এখানে এলেন কি করে? মেঝেতেই বা পড়ে আছেন কেন? মঙ্গলময় বাবু কোনো রকমের স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেন। ওদিকে অর্জুন এগিয়ে গিয়ে টয়লেটের দরজা খুলে দিল। আর ওখানে থাকতে হবে না, ঘরে এসো। মঙ্গলময় বাবু, আমি যেটুকু শুনেছি তাতে মনে হয় আপনি এখন বিপদমুক্ত, আর আপনার স্ত্রীও কথা বলার শক্তি ফিরে পেয়েছেন। নমস্কার ম্যাডাম, আমি অর্জুন, আপনার স্বামীর অতিথি। এখন কেমন বোধ করছেন? একটু ভালো। তুমি কথা বলতে পারছো? তুমি 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 কথা বলতে পারছো? হ্যাঁ। এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, আপনারা সবাই বিশ্রাম করুন, কাল সকালে কথা বলা যাবে। আর হ্যাঁ, আপনার এই কাকাকে নিয়ে কি করবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আপনার প্রাণনাশের যে আশঙ্কা করেছিলেন তার পিছনে ছিলেন এই তান্ত্রিক। জানি না কোন তন্ত্রমন্ত্রে উনি আপনার স্ত্রীর বাকশক্তি রোধ করেছিলেন। আজ এখানে এসে তন্ত্র সাধনা করে আবার আগের অবস্থায় ফিরিয়েছিলেন। কেন? ওর ধারণা এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে উনি যে তন্ত্র সাধনা করেছিলেন তার ফল হিসেবে মহাশক্তি আপনার স্ত্রীর মনে একটা তথ্য দিয়েছেন। সেই তথ্য হলো এই বাড়ির কোনো গাছের নিচে বহুমূল্য ধনরত্ন লুকিয়ে রাখা আছে দীর্ঘকাল ধরে।
তখনই হয়তো অনুসন্ধান করা সম্ভব ছিল না বলে আপনার কাকা ওই তথ্য ওর মনে বন্দি করে রেখেছিলেন, যার ফলে উনি একটি দুটির পরে আর কথা বলতে পারতেন না। ওর মস্তিষ্কও অচল হয়ে যেত। সেই তথ্য উদ্ধার করার জন্য আজ উনি এসেছিলেন। টাকার লোভ দেখিয়ে ষষ্ঠী এবং তার বউকে সঙ্গী করেছিলেন। স্বামীর চাপে রাজি হলেও ষষ্ঠীর বউ এসব মেনে নিতে পারছিল না। আপনার কাকার উদ্দেশ্য ছিল তথ্য জেনে নিয়ে আজ রাতেই ধনরত্ন উদ্ধার করে এখান থেকে ষষ্ঠীর নৌকোয় হাওয়া হয়ে যাবেন। অর্জুন কথা শেষ করে লাল বাবাকে টান দিয়ে বসিয়ে দিল। এই যে ভয়ঙ্কর ব্যাপার, ওকে পুলিশে দেব। ভৃগু, ওকে একটা ঘরে আটকে রেখে দাও। যাও, নিয়ে যাও ওকে। পুলিশে দিতে পারেন, কিন্তু উনি বেল পেয়ে যাবেন। সে কি করে? উনি এমন অপরাধ করেছেন যার কোনো প্রমাণ নেই। ওর এইসব তান্ত্রিক কার্যকলাপ আদালত বিশ্বাস করবে না। তবে হ্যাঁ, ষষ্ঠী এবং তার বউ যদি ওর পরিকল্পনার কাহিনী ফাঁস করে দেয়, তাহলে কয়েক মাস জেলে কাটাতে হতে পারে। কি, তুমি পুলিশকে সব কথা খুলে বলবে? হ্যাঁ হ্যাঁ বলবো। আমি এখান থেকে চলে যেতে চাই। তোমার ইচ্ছে হলেই চলে যাবে তা তো আর হয় না। তুমি স্বর্ণলতার গ্লাসে পেট ব্যথা যাতে হয় তার ওষুধ মিশিয়েছ। মঙ্গলময় বাবুর স্ত্রীকে লাল বাবার নির্দেশ মেনে অসুস্থ করেছ, এটুকু প্রমাণ করা যাবে। হত্যার চেষ্টা করার অপরাধে বেশ কয়েক বছর জেলে থাকতে হতে পারে। বিশ্বাস করুন, আমি এসব করতে চাইনি। লোভ দেখিয়েছে, ভয় দেখিয়েছে বলে করতে বাধ্য হয়েছি। আমাকে ছেড়ে দিন, আমি এখনই এখান থেকে চলে যাব। কি করে যাবে? ওর সাথে নৌকায় চলে যাব। ওকে কোথায় পাবে? কেন, বাগানে? বাগানে? বাগানে থাকছে কি করে? ত্রিপলের ছাউনিতে আপনার কাকা ডেরা বেঁধেছেন। এখন বলুন, ষষ্ঠীর বউকে নিয়ে কি করতে চান? কি যে করবো এদেরকে নিয়ে, সেটাই তো বুঝতে পারছি না। আমি বলি কি, ষষ্ঠীর বউকে ছেড়ে দিন। ও না থাকলে আমার পক্ষে আপনার এই কাকাকে ধরা সম্ভব হতো না, আর আপনার স্ত্রীও কথা ফিরে পেতেন না। যেখানে যেতে চাইছে চলে যাক। ঠিক আছে, দূর হও আমার সামনে থেকে, যাও। ষষ্ঠীর বউ নিচে নেমে গেল বৃষ্টির মধ্যেই। ভৃগু অন্য কাজের লোকেদের সাহায্য নিয়ে লাল বাবাকে পাশের একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। অর্জুন সেই দরজায় তালা দিতে ইশারা করলে ভৃগু একটু ইতস্তত করে শেষমেশ তালা ঝোলালো। এবার আপনারা বিশ্রাম নিন, বৃষ্টি পড়ছে, নিশ্চয়ই আরামে ঘুম হবে। ঘুম ভাঙতেই অর্জুন দেখল দোলগোবিন্দবাবু জানালাগুলো খুলছেন। বাইরে ঝকঝকে রোদ। বাথরুম থেকে ফিরে আসার পর ভৃগু চা নিয়ে এলো এবং তার পিছনে পিছনে এলেন মঙ্গলময়বাবু স্বয়ং। বাহ, আপনি তো দেখছি সুস্থ হয়ে গেছেন। এসবই অর্জুন বাবুর সৌজন্যে। আচ্ছা, কি হয়েছিল? আমি তো কিছুই জানি না। কি হয়েছিল? সে এক সিনেমার প্লট। শুনুন তবে। মঙ্গলময়বাবুর মুখে সব শুনে চোখ বড় বড় হয়ে গেল দোলগোবিন্দবাবুর। এ কি কাণ্ড! আপনার কাকা এত বড় অন্যায় করলেন? তিনি তো এখনো ঘরে আটকে আছেন বোধহয়। একবার দেখতে পারি? সরি, আজ ভোরে আমার লোকেরা ওকে ট্রেনে তুলে দিয়েছে। হ্যাঁ, ট্রেন? ট্রেন চালু হয়েছে? হ্যাঁ, খালের জলও অনেক কমে গেছে। ও, বাঁচালেন মশাই। কিন্তু কাকা যদি আবার ফিরে আসেন? আসবেন না। মুক্তির বিনিময়ে ওকে আমি অন্যায় স্বীকার করতে বাধ্য করেছি, যা আমি রেকর্ড করেও রেখেছি। তাহলে এবার আমরা যেতে পারি। নিন, আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু জিনিসপত্র মানে তো একটা থলি। দুজন লোককে সঙ্গে দিলেন মঙ্গলময়বাবু। এদিকে এলে অবশ্যই আসবেন এখানে। আর এটা রাখুন। অর্জুনকে একটা খাম দিলেন মঙ্গলময়বাবু। অর্জুন খামটা নিল। একটা ধন্দ এখনো আছে আমার। ভৃগু, এদিকে এসো। বলুন বাবু। আচ্ছা,
স্বর্ণলতা কি খেয়েছিল যে হঠাৎ ওর পেট খারাপ হয়েছিল, তাই ষষ্ঠীর বউকে এই বাড়িতে আনতে হলো? হঠাৎ এই প্রশ্নে হকচকিয়ে গেল ভৃগু। আমি আমি জানি না। জানো, কিন্তু স্বীকার করবে না। তার মানে প্রমাণ নেই, তাই ভৃগু বেনিফিট অফ ডাউট পেয়ে গেল। কিন্তু আপনি সতর্ক থাকবেন। আচ্ছা, নমস্কার। উত্তর দেওয়ার কথা ভুলে মঙ্গলময় বাবু ক্রুদ্ধ চোখে মুখ নামিয়ে দাঁড়িয়ে থাকা ভৃগুর দিকে তাকালেন। ট্রেন এলো দেরিতে, কামরা প্রায় খালি। উঠে পড়ল ওরা। খানিক পরেই গাড়ি চলতে লাগলো। বেশ কাটলো 2 দিন। কাল রাতে ভূত দেখেছিলেন? ধুর, কি করে দেখবো, ঘুমিয়ে পড়েছিলাম যে। কিন্তু দোল গোবিন্দবাবু। থামো ভাই অর্জুন, থামো থামো থামো। আমার নাম দোল গোবিন্দবাবু নয়। না হোক, আমার কাছে আপনি দোল গোবিন্দবাবু, ব্যাস। শুনছিলেন সমরেশ মজুমদারের লেখনীতে শুকনা ঝাড়ে অর্জুন। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। অর্জুনের ভূমিকায় তথাগত চৌধুরী, দোলগোবিন্দর ভূমিকায় শান্তম চক্রবর্তী, মঙ্গলময় বড়ুয়ার ভূমিকায় সমীরণ সমাদ্দার, সন্ন্যাসী কাকার ভূমিকায় শরীদ ভট্টাচার্য, ভৃগুর ভূমিকায় কৌশিক ব্যানার্জি, কালোর মায়ের ভূমিকায় অর্পিতা আইচ, মিসেস বড়ুয়ার ভূমিকায় ডালিয়া হালদার, ষষ্ঠীর ভূমিকায় অনুপম ভট্টাচার্য, স্বর্ণলতার ভূমিকায় সুমনা পাঠক, ষষ্ঠীর বউয়ের ভূমিকায় শাশ্বতী, বৃদ্ধ সাধুর ভূমিকায় আকাশ, স্টেশন মাস্টারের ভূমিকায় অদ্রিজ চৌধুরী এবং অন্যান্য ভূমিকায় প্রসেনজিৎ, সৌরভ ও আকাশ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে ইন্দ্রজিৎ, শব্দগ্রহণে সাহিত্য সমাজ স্টুডিও, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে অর্ক চক্রবর্তী। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। গল্প অতিরিক্ত ভালো লাগলে হাইপ বাটনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের জন্য আমাদের আগামী নিবেদন থাকবে শ্রী বিমল করের কিকিরার একটি গল্প। কি গল্প সেটি ক্রমশ প্রকাশ্য। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি কিকিরার গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।